নমস্কার। আজ যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাটির বাড়ি এবং ইটের বাড়ি, এই দুটো নিয়ে। ইটের বাড়ি আমরা দেখতে পাচ্ছি চারদিকে ইটের বাড়ি। এই যে ছবিটার মতো এইরকম ইটের বাড়ি চারদিকে। তো এই ছবিটাতে যত ইটের বাড়ি আমরা দেখছি, এই জায়গাগুলোকে একটু অদল বদল করে দিলে এই সব জায়গাতেই মাটির বাড়ি ছিল। সেটা চেঞ্জ হয়ে হয়েছে। এই ছবিতে যে কাটা চিহ্নযুক্ত জায়গাগুলো এই টিক চিহ্নযুক্ত জায়গাগুলো দেখাচ্ছি, এই জায়গাগুলো সব মাটির বাড়ি ছিল। আর ইটের বাড়ি, এই জিনিসটা পুরোনো দিনে খুব কম দেখা যেত। পুরোনো দিন ইটের বাড়ি আজকের মতো করে হতো না। পুরোনো দিনে ছাদ হতো, ইটের বাড়ি হতো, সবই হতো, আজকের মতো না। মানে পুরোনো দিনে ইটগুলো এখনকার ইটকে যদি ভাগ করা হয়, তার 5 ভাগের 3 ভাগ আয়তনে, মানে আকারের দিক থেকে, দৈর্ঘ্যে, প্রস্থে, সব দিক থেকে এইরকম। তো সব জায়গায় যে ইট আবার একই রকম সাইজের হতো এমন না, কোথাও কোথাও একটু অন্যরকম হতো। আর সেই ইটকে গাঁথা হতো চুন সুরকি দিয়ে। আজকে যেখানে সিমেন্ট বালি দিয়ে গাঁথা হয়, পুরোনো দিনে চুন সুরকি দিয়ে গাঁথা হতো। চুন মানে হচ্ছে চুন। চুন ওই যে যারা চুন হচ্ছে সাদা পদার্থ, যেটা ক্যালসিয়াম কার্বনেট নামে পরিচিত, যেটা পাহাড় থেকে পাথরকে করে করা হয়। মানে পাহাড় থেকে পাথর নিয়ে আসা হয়, সেই পাথরকে ভেঙে বা পাথরকে জলে ফুটিয়ে চুন বার করা হয়, এই চুন। কিন্তু পুরোনো দিনে আমরা যে এই যে চুনটা বললাম, পুরোনো দিনে এই চুন ব্যবহার হতো না। সেকালে শামুক, গেঁড়ি, তারপরে কাঁকড়ার খোলা, মরা কাঁকড়ার খোলা, তারপরে ঝিনুক, এইগুলোকে চুনামাটিতে নিয়ে গিয়ে পুড়িয়ে চুন বার করা হতো। সেই চুন এবং সুরকি হচ্ছে পুরোনো দিনে যে ইট পোড়ানো হতো, সেটা কয়লায় পোড়ানো হতো, সেটা কাঠ দিয়ে পোড়ানো হতো। সেই কাঠ দিয়ে পোড়ানো ইটের গুঁড়ো এবং ওই পোড়ানো ছাই, এইগুলোকে চুনের সঙ্গে মিশিয়ে, এর সঙ্গে কিছু পরিমাণ গুড় বা চিনি এইসব মিশিয়ে একটা মশলা তৈরি করা হতো। সেই মশলা দিয়ে ইটকে গাঁথা হতো। অনেক সময় এই মেটেরিয়াল গুলোর এত অভাব পড়তো যে কখনো কখনো কাদা দিয়েও ইটকে গাঁথা হতো। কাদা, পুকুর থেকে কাদা নিয়ে এসে সেই কাদা দিয়ে গাঁথা হতো। আবার কখনো কখনো ইটগুলোকে শুধু সাজিয়ে দেওয়া হতো বাড়ি তৈরির ক্ষেত্রে। ওইসব কাদা টাদাও দেওয়া হতো নি, সুরকিও দেওয়া হতো না। এইরকম ভাবে ইটের বাড়িটা তৈরি হতো। ইটের বাড়িতে থাকতেন রাজা, মহারাজা, পাত্র মিত্র, রাজার যারা লোক তারা থাকতো। কিন্তু রাজতান্ত্রিক যুগে বা রাজাদের যুগে একটা নিয়ম ছিল। রাজাদের যুগটা কবে? রাজাদের যুগ হচ্ছে প্রাচীনকাল থেকে 19 শতকের মধ্যভাগ ও বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত রাজাদের যুগ। এই যুগেতে রাজাদের নিয়ম ছিল যে রাজার অনুমতি ছাড়া কেউ পাকা বাড়ি করতে পারবে না, বা রাজা যাদের পাকা বাড়ি করতে বলবেন তারাই পাকা বাড়িতে থাকবে বা পাকা বাড়ি করবে, বাকিরা করতে পারবে না। আর সত্যিটা হচ্ছে বাকিদের এত পয়সাও থাকতো নি যে পাকা বাড়িতে তারা থাকবে, পাকা বাড়ি করবে। ফলে ওই রকম ভাবে মুষ্টিমেয় 10টা গ্রাম ঘুরলে বা 2টো গ্রাম ঘুরলে হয়তো 2টো, 1টা, এইরকম পাকা বাড়ি হতো। অবশ্যই সেটা রাজার অনুমতি সাপেক্ষে। এই লোকেরা যারা পাকা বাড়িতে থাকতো, তারা হয় রাজা, হয় মন্ত্রী, হয় সেনাপতি, অথবা রাজার কোনো পছন্দের প্রজা। এইরকম এই লোকেরা থাকতো রাজবাড়ি, এই ইয়েতে, পাকা বাড়িতে। বাকি লোকেরা পাকা বাড়ি নয়, বাকি লোকেরা মাটির বাড়িতে থাকতো। আজকে পাকা বাড়ির কথা বললাম, এবারে মাটির বাড়ির কথা বলবো। মাটির বাড়ি কবে থেকে তৈরি হচ্ছে বা মাটির বাড়ি কবে থেকে? আচ্ছা, আগে পাকা বাড়ির ব্যাপারে আরেকটা কথা বলি। পাকা বাড়ি সবসময় ইট দিয়ে তৈরি হতো এমন না। কখনো কখনো পাথর দিয়েও বাড়ি তৈরি হতো। পাথরকে কেটে, পাথরকে গেঁথে তৈরি করা হতো। ওই যেমন যেমন ইটের ক্ষেত্রে সেরকম একই। তো
সব জায়গায় এসব দেখা যেত না। বেশিরভাগ লোক, সাধারণ লোক, আমি ভারতের ক্ষেত্রেই বলছি, সাধারণ লোক মাটির বাড়ি পছন্দ করতো বা মাটির বাড়িতে থাকতো। এখন মাটির বাড়ি কিভাবে তৈরি হতো বা মাটির বাড়ির জিনিসটা কিরকম? আচ্ছা, পাকা বাড়ির ক্ষেত্রে পাকা বাড়ির ছাদ হতো। ছাদটাও ওই চুনসুরকি দিয়েই হতো এবং এক ধরনের টালি হতো। সেই টালির উপরে চুনসুরকি দিয়ে ঢালাইটা দেওয়া হতো, পেটা ছাদ করা হতো। ছাদটা পিটে পিটে তৈরি করা হতো। এই ছাদের ভেতরে কোনো রড-টডের ব্যাপার নেই। ওই টালিগুলোই রডের মতো কাজ করতো, ছাদটাকে ধরে রাখতো। ওই ছাদেতে লাফাতে বারণ করা হতো। কারণ যেকোনো সময় টালি ভেঙে গেলে দুম করে সব পড়ে যাবে। এই ছাদ, এই বাড়ি এগুলো সব আমি দেখেছি। এই ছাদে আমি উঠেওছি, পেটা ছাদেতে, এই যে পুরোনো আমলের ছাদ। আমি যে স্কুলে পড়তুম সেই স্কুলেই এরকম ছাদ ছিল। তো আমাদের টিচাররা বলতেন, বাচ্চা বাচ্চা ছিল তো তখন, তোমরা এর উপর লাফাবে না। লাফালে একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এবং এটাও বলতেন এই ছাদকে আমরা ভেঙে ফেলে নতুন ছাদ করবো তাড়াতাড়ি। তখন আর অসুবিধা হবে না। কারণ ওই ছাদগুলোর বয়স তখন অনেক বছর হয়ে গেছে। মানে যখন দেখছি তখনই তাহলে ৮০-৯০ বছর বয়স হয়ে গেছে এই ছাদগুলো। ছাদের টালিগুলো নিচে থেকে দেখা যেত। মানে ছাদের নিচে দাঁড়ালে টালিগুলো দেখতে পাওয়া যেত। চুন রং করা আছে, এগুলো দেখা যেত। তো এই হচ্ছে পাকা বাড়ি, ছাদ এইসবের গল্প। আর হচ্ছে মাটির বাড়ি। মাটির বাড়ি হচ্ছে গ্রাম বাংলা বা গ্রাম বিহার, গ্রাম মধ্যপ্রদেশ সব জায়গাতেই মাটির বাড়ির ব্যাপার ছিল। সাধারণ লোক মাটির বাড়িতে বসবাস করত। এই মাটির বাড়ি কিভাবে তৈরি হতো? মাটির বাড়ি যারা তৈরি করত তারা এক বিশেষ ধরনের কারিগর হতো। আজকালকার দিনে সেইসব কারিগর আর বোধহয় পাওয়া যায়নি। এদেরকে ঘরামি বলা হতো। এরা মাটির বাড়ি তৈরির কাজ করত। কাদামাটিকে নিয়ে সেই মাটিকে গাঁথার ব্যাপার আছে। তাল তাল মাটিকে নিয়ে আসা হবে, সেই মাটিকে একটার পর একটা সাজিয়ে গাঁথার ব্যাপার আছে। এবং একদিনে সব দেয়াল হবে না। ওই যতটুকু গাঁথা হলো, ওই গাঁথাটা শুকনো হবার পর আবার কাজ শুরু হবে। শুকনো হতে যদি ৫ দিন লাগে ৫ দিন, শুকনো হতে যদি ১০ দিন লাগে ১০ দিন, ১০ দিন পরে আবার কাজ হবে। অর্থাৎ কাঁচা অবস্থায় গাঁথলে নিচের মাটি, নিচের কাঁচা মাটি তার মূল আয়তন থেকে বেরিয়ে চারদিকে ছড়িয়ে যাবে। অর্থাৎ গাঁথা যাবে না, মানে দেয়ালটাই দাঁড় করানো যাবে না। বা দেয়ালের যে দৈর্ঘ্য সেটা মেনটেন করা কষ্ট করা হবে। কারণ শক্ত হলে একটা পার্ট শক্ত হলে পরের পার্ট। এইরকম ভাবে মাটির বাড়ি গাঁথা হতো। এই মাটির বাড়িতে দরজা, জানলা এইসব বসানোর ব্যাপার আছে। তো এইগুলো কিন্তু ওই মাটির বাড়ি তৈরির সঙ্গে সঙ্গে যে বসানো হতো সবসময় এমন নয়। এগুলো মাটির বাড়ি তৈরির পর যখন দেয়াল শক্ত হয়ে গেল, সবকিছু যখন তৈরি হয়ে গেল, অনেকদিন পরে, বেশ কিছুদিন পরে যখন সব শক্ত হয়ে গেল, তখন আস্তে 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 কেটে কেটে সব তৈরি করা হতো। যাকে বলে খোদাই করা। করে যায় জিনিসগুলোকে বসানো হতো। তবে বেশিরভাগ লোক চাইতো কি মাটির বাড়িতে একটা দরজা থাকুক, একটা জানলাও থাকুক, কিন্তু খুব বেশি যেন না থাকে। কারণ তাতে করে মাটির বাড়িটা দুর্বল হবে। তাই এই হচ্ছে অবস্থা। এহেন মাটির বাড়িতে যেহেতু জানলার অভাব, সেহেতু এই ঘরগুলো প্রচন্ড অন্ধকার হতো। অর্থাৎ মাটির বাড়ির ঘর খুব অন্ধকার হতো। এবং একই সঙ্গে ঘরটা অসম্ভব রকমের ঠান্ডা ঠান্ডা হতো। অর্থাৎ বাইরে যখন গরম তখন ভেতরের ঘরটা, মানে মাটির বাড়ির ভেতরটা, ঘরের ভেতরটা বেশ ঠান্ডা। আবার বাইরে ঠান্ডা, ভেতরটা বেশ গরম গরম লাগতো। এরকম ভাবে একটা প্রাকৃতিক এয়ার কন্ডিশনারের কাজ করতো মাটির বাড়ি। এই হচ্ছে মাটির বাড়ির গঠন কাঠামো, যেটা বললুম ভেতরের অংশ এইটা। এই মাটির বাড়িকে ছাওয়া হতো। আমি এই যে বাড়িটা দেখাচ্ছি, বাড়ির মাথায় যে চালটা রয়েছে এটা হচ্ছে খড়ের চাল, এবং খড় দিয়ে ছাওয়া হতো। কতদিন পর্যন্ত? না ১৯ শতকের পরে, বিংশ শতকের মাঝামাঝি পর্যন্ত খড় দিয়ে ছাওয়া হতো। তখনও এইরকম টালি, আজকের যে এই যে টালি, এইরকম টালি আসেন বা টালি পাওয়া যেত না। টালি এদেশে আসে, এই যে টালি, ঘর ছাওয়ার জন্য যে টালি, এগুলো ওই ব্রিটিশ আমলেই এসেছে। ব্রিটিশরা অত্যাধুনিক মেশিন নিয়ে আসে টালি তৈরি। আমাদের দেশের যে টালি আমি তো বললাম আগে, সেগুলো ওই ছাদেতে লাগানো হতো, এরকম চৌকো আকৃতির টালি। কিন্তু ওই টালি দিয়ে তো আর
এই চাল হবে না। এই চালের টালিটা হচ্ছে ওই সময় সাধারণ মানুষ যে মাটির বাড়িতে থাকতো তার চালটা তারা তৈরি করতো তাদের জীবন উপকরণ থেকে, তাদের জীবন যা যেভাবে চলে। আর চাষিবাসী মানুষ, ধান চাষ হচ্ছে, গম চাষ হচ্ছে, প্রত্যেক গাছ মরে গেলে তার ফসলটা ওঠার পর যে কাণ্ডটা পড়ে থাকে সেটা হচ্ছে খড়। সেই খড় দিয়ে খড়গুলোকে গুজি করে একটা আঁটি তৈরি হয়, তাকে বলে খড়ের আঁটি। সেই আঁটি দিয়ে বা খড় দিয়ে চালটা তৈরি করা হতো। প্রথম দিকে ঘরামিরাই পুরো কাজটা করতো, পরে পরে যখন মানে যে চাল যেটা বললো যে খড়ের চাল, এটাও ঘরামিরাই করতো। এর কাঠামো তেমন মজবুত করতে হতো না, কারণ খড় হালকা বস্তু, মানে খড় হালকা জিনিস। খড়ের চাল যদি ভেঙে পড়েও যায় কেউ মরবে বলে মনে হয় না। তো তখন ওই জন্য দুর্বল ভাবে চালটা করলেও হয়ে যেত। কিন্তু পরে যখন টালি চাপানোর ব্যাপার এলো, তখন কাঠামোটা বেশ মজবুত করার ব্যাপার এলো, এবং তখন কাঠের মিস্ত্রি বা ছুতোর মিস্ত্রি লাগলো। এইটা তো খড়ের চালে সবই ভালো। খড়ের চালের একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে খড়ের চালকে বছরে দুবার খড় পাল্টানোর ব্যাপার থাকে। আর দুবার না হলেও অন্তত একবার, সেটা হচ্ছে বর্ষার ঠিক আগে, বর্ষা শুরুর আগে খড়কে পাল্টাতে হয়। অন্যথায় ওই খড়ের চাল এক বর্ষা খাওয়ার পর পরের বর্ষায় খড়ের চালে অসংখ্য ক্যাঁদরাই বা ওইরকম ছোট ছোট জন্মাবে, যাকে বলে কেন্ন শ্রেণী, কেঁচো টেঁচো এইসব জন্মাবে। তারা এক এক করে ওই বিছানার উপরে চারদিকে খেতে বসলে, মানে ঘরের মধ্যে কোনো খাবার জিনিস রাখলে তার উপরে পড়বে। কখনো কখনো সাপের বাচ্চা হয়, ওই ওই বিভিন্ন ধরনের সাপ হয়, ডামনা সাপ জাতীয় জিনিস বা কোনো মেটুরি জাতীয় সাপের, এইগুলো যদি না চাল ঠিক করা হয়। এছাড়া জল হলে জল পড়বে, চাল খারাপ হয়ে গেলে জল পড়বে। এইগুলো থেকে মুক্তি পেতে লোক টালি ব্যবহার করলো। মানে টালি পয়সা দিয়ে কিনলো, খড়ের ক্ষেত্রে পয়সা লাগতো না, খড়টা নিজের, টালি ক্ষেত্রে টালি কিনতো, পয়সা লাগলো। তো টালির চাল তো আর করলো, টালির চাল করলে আর এই যে প্রতি বছর খড় পাল্টানো কোনো ঝামেলা নেই। তো এইরকম ভাবে টালির চাল বহুদিন পর্যন্ত 100 বছর 50 বছর কাটিয়ে দিয়েছিল টালির চালে দিয়ে। সেখানে টালি একটাও ভাঙেনি বা টালি ঠিকভাবে চলে গেছে। তখনও গ্রামাঞ্চলে এই যে পশ্চিমবঙ্গ মতো জায়গাতে হনুমানের এমন অত্যাচার হয়নি। এখন যে কথা বলছি, যখন ভিডিওটা করছি তখন হনুমানের একটা অত্যাচার আছে। ফলে অধিকাংশ লোক টালির চাল তুলে দিয়ে তাদের যাদের সামর্থ্য আছে তারা টিনের চাল করে নিচ্ছে, যাদের আরো সামর্থ্য বেশি তারা সাদাটা বাড়ি করে নিচ্ছে। কিসের জন্য? না হনুমানের অত্যাচার থেকে বাঁচার জন্য। টালির চালে হনুমান লাফালে টালি ভাঙবে, খড়ের চালের ক্ষেত্রে হনুমান লাফালে খড়ের চাল কিছু হবে না। আবার খড়ের চালটা পুরনো হয়ে গেলে তাতে হনুমান লাফালে খড়ের চাল গলে যাবে। তো এরকম বিভিন্ন জিনিস আছে। লোকে খড়ের চাল থেকে টালির চালে গিয়েছিল, কারণ খড়ের চালে খড় পাল্টাতে হয়। এবার হনুমানের অত্যাচারে যখন টালি পাল্টাতে হচ্ছে, তখন লোক ভাবছে ছাদ করে নেবো বা টিন চাপাবো, এইরকম। তো আমি এখানে প্রাচীন অবস্থার কথা বলছি। তা এইবারে মাটির বাড়ি, পুরনো যে মাটির বাড়ি যেটা হতো তার বাইরের অংশটা, যেটা বাইরের অংশ, যেটা লোক দেখতে পাবে মাটির বাড়ি, যেটা প্রকৃতিতে উন্মুক্ত হচ্ছে, তার গোড়াটা মোটা করা হতো। ঠিক এইরকম, এই ছবিটা দেখাচ্ছে এইরকম ভাবে গোড়া মোটা করা হতো। মাটির বাড়ির সামনে কতগুলো বিপদ আছে। 1 নম্বর বিপদ হচ্ছে মাটির বাড়ি যে বর্ষাকাল এলে জল যদি জমে গোড়াতে বা বন্যা হলে গোড়া দুর্বল হবে, মানে মাটি ভিজে উঠলে মাটিটা নরম হয়ে যাবে, কাদা মাটি, মাটির বাড়িটা ধবাস করে পড়ে যাবে, অনেক লোক মরবে, ভেতরে যারা থাকবে তারা চাপা পড়ে মরতে পারে। এর বাইরে হচ্ছে যে যদি গোড়াকে না মোটা করা হয়, তাহলে মাটির বাড়িতে সেকালে শীতের জলের খুব উৎপাদ হতো। যাদের একটু পয়সা আছে তাদের বাড়িতেই শীতের জল হানা দিত। ওই মাটির বাড়ি যে অংশটা মানুষের সামনে উন্মুক্ত, মানে যেটা বাইরে থেকে দেখা যায়, সেইখানেই শীতের চোররা এক ধরনের শীত কাটার যন্ত্র, যেটা কুড়ুনির মতো, ঘোরালে মাটি কেটে 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 যন্ত্রটার ভেতরে ঢুকবে, এবং তার একটা মানুষ ঢোকার মতো করে গর্ত তৈরি হয়ে যাবে, সেখান দিয়ে চোরেরা ভেতরে ঢুকে ভেতর থেকে জিনিস সরিয়ে নিয়ে যাবে। তো গোড়াটা মোটা করলে শীতের চোরের এই কাজটা করতে অসুবিধা হবে, ফলে গোড়াটা মোটা করা হতো। তো মাটির বাড়ির সামনে এইটা যেমন একটা অসুবিধে, একটা হচ্ছে বানবন্যায় গোড়া মোটা না করলে মাটির বাড়িটা হঠাৎ করে পড়ে যেতে পারে।
সিঁধের জোরের ব্যাপার যেমন রইল, আরো কতগুলো বিপদ আছে মাটির বাড়ি। সেটার সঙ্গে গোড়ামোটার সম্পর্ক নেই, সেটা এমনি বিপদ। যেহেতু চাষিবাসী ফ্যামিলি, ধান চালের কারবার, তাই ওইখানে ইঁদুরের খুব উৎপাত হতো। ইঁদুর ছুঁচো এরা আসতো, ইঁদুরের মতো করেই ছুঁচোও আসতো। আর ইঁদুর ধরতে বাইরে থেকে সাপও ঢুকতো। অর্থাৎ ঢ্যামনা সাপ বা ডাঁড়ার সাপ যাকে বলে, সেটা কখনো কোনো বিষধর সাপও ইঁদুরের সন্ধানে আসতো। এটা হচ্ছে মাটির বাড়ির একটা সমস্যা। কখনো কখনো ঢ্যামনা সাপ এই মাটির বাড়ির মধ্যে অব্যবহৃত ঘর থাকে, অব্যবহৃত জায়গা থাকে, সেইখানে সাপেরা বাসাও করতো। এইগুলো হচ্ছে মাটির বাড়ির একটা সমস্যা। এখন সবার বাড়িতে সাপ বাসা করছে বা সব বাড়িতে বিষধর সাপ ঢুকছে এমন নয়, ও কোথাও কোথাও হতো। এগুলোর পরিমাণ খুব কম, নগণ্য, তারপরেও হতো। কিন্তু খুব কমন যে জিনিসটা, যেটা সবার বাড়িতেই মোটামুটি হতো, সেটা হচ্ছে ঢ্যামনা সাপ আসা। ঢ্যামনা সাপ বা ডাঁড়ার সাপ ওই ইঁদুরের সন্ধানে আসতো। তো এইগুলো হচ্ছে মাটির বাড়ির সমস্যা। এই জায়গা থেকে মুক্ত হচ্ছে ইটের বাড়ি। কিন্তু যেকালে সাপের উৎপাত ছিল, সেকালে ইটের বাড়িতেও সাপের উৎপাত হতো। অর্থাৎ ইঁদুর থাকলেই সাপ আসবে, এইটা। আর ইটের বাড়ি ওই যে বন্যার জল বা সিঁধেল চোর এগুলো থেকে মুক্ত। কারণ সিঁধেল চোরের যন্ত্র ইটের বাড়িতে কাজ করে না, আর বন্যার জলেতেও ইটের বাড়ি পড়ে যায় না। ফলে বন্যা হলে রাজবাড়িটা ঠিকই থাকতো, মন্ত্রীমশাইয়ের বাড়ি ঠিকই থাকতো, সেনাপতির বাড়িটাও থাকতো, বিশিষ্ট প্রজার বাড়িটাও ঠিকঠিকে থাকতো। এমনি লোকেদের বাড়ি টাড়িগুলো নষ্ট হতো। রাজামশাইরা তাদের জন্য আবার ত্রাণ বিলিও করতো। মানে ত্রাণ বিলিয়ে ইংরেজরা করতো, ইংরেজদের কাছ থেকে শিখলুম এমন নয়। সেকালে রাজারাও লোকের সাধ্য মতো যারা যারা অসহায় তাদের সাহায্য করত। কারণ রাজারা বলেই দিত, তোদের থেকে আমি কর নিই, তোদেরই জন্যে তো। অর্থাৎ আমার রাজত্বটা কি আমার জন্যে? এটা তোদেরই জন্য। তাই তোদের থেকে জানি, তাই তোদের কি দিয়ে দেবো, ফেরত করে দেবো। এই নিয়মে সবটা চলতো। ফলে ইংরেজ আসার আগের যে ভারত, সেখানে রাজার প্রতি প্রজার যে সম্পর্ক বা রাজার প্রতি প্রজার যে বিশ্বাস, রাজার সঙ্গে প্রজার যে অমোঘ সম্পর্ক, সেইটা ইংরেজকে ভয় পাইয়ে দিয়েছিল। ইংরেজরা দেখেছিল বহু ক্ষেত্রে প্রজা রাজাকে রক্ষা করছে, অর্থাৎ প্রজা দাঁড়াচ্ছে রাজার পাশে। এইটা ইংরেজরা নষ্ট করতে চেয়েছিল। এটা এই ভিডিওটা সেটা সেই কথা বলার জন্য। এখানে যেটা বলছিলাম ওইটা, যে মাটির বাড়ি আর হচ্ছে পাকা বাড়ি, এই দুটোই ব্রিটিশ আমলের আগে অর্থাৎ প্রাচীন ভারতে ছিল। দুটোই ছিল এবং দুটোর প্রকরণ ক্রমভাবে হতো। আর ওই যে বললুম রাজতান্ত্রিক যুগে রাজাদের নিয়ম, যে রাজারা ঠিক করে দেবে কারা কারা কোন বাড়িতে থাকবে। সাধারণ প্রজার জন্য মাটির বাড়ি, ঢালাও মাটির বাড়ি। আর এমনি যারা সম্ভ্রান্ত ব্যক্তি, রাজামশাই হতে পারেন, রাজার পাত্রমিত্র যারা রয়েছে, রাজা যাকে মনে করছে তার বাড়িটা ইটের হলে অসুবিধা নেই। আর একটা নিয়ম ছিল, যেন কোনো বাড়ির উচ্চতা যেন রাজবাড়িকে ক্রস না করে, তাহলে সেটা রাজার পক্ষে অসম্মান। অর্থাৎ লোক চিনতে পারবে না কে আসল রাজা। রাজবাড়িটা যতখানি জৌলুসপূর্ণ হবে, অন্য কোনো বাড়ি তত জৌলুসপূর্ণ হবে না, যাতে চেনা যায় কোনটা রাজবাড়ি। এগুলো সবই ওই প্রজার সুবিধের কথা ভেবে। এবং রাজার খানিকটা দেখানি মনে রইল, রাজার খানিকটা উচ্চতার তৈরি হলো। এইরকম ভাবে সেই যুগটা চলতো। তো এই হচ্ছে যে দুটো বিষয়, যে পুরোনো যুগেও ইটের বাড়ি হতো, ঢালাই হতো, ছাদ হতো, সে ছাদ কিন্তু আলাদা। আচ্ছা, এবার আধুনিক কালের ব্যাপারগুলো বলি। আধুনিক যুগে ইটের বাড়ি হয়, এই ইটের বাড়ি কিন্তু সিমেন্ট দিয়ে গাঁথা হয়, সিমেন্ট বালি এগুলো দিয়ে গাঁথা হয়। এবং এই যে ছাদটা হয়, সেখানে পাথরের টুকরো বা স্টনচি, রড লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে, এই সবগুলো লাগে। এগুলো হচ্ছে আধুনিক ইঞ্জিনিয়ারিং এর ভিত্তি। এগুলো দিয়ে এগুলো করা হয়। তো এই বাড়িতে এই যে এই ছাদটা হয়, এতে কোনো টালির ব্যাপার নেই। পুরোনো ছাদে কিন্তু টালির ব্যাপার ছিল। তো এই হচ্ছে তফাৎ, মূল যে তফাৎ। প্রথম যখন এদেশে সিমেন্ট আসে, সেই সিমেন্ট আসতো ইংল্যান্ড থেকে, ইংল্যান্ডের পোর্টল্যান্ড বলে একটি জায়গা থেকে। সেই জন্যে তখনকার দিনে সিমেন্টকে বলা হতো পোর্টল্যান্ড সিমেন্ট। পরে পরে সিমেন্ট কোম্পানি হয়েছে, আরো অনেক হয়েছে সিমেন্ট কোম্পানি। মাঝখানে 70-এর দশক, 80-এর দশক, 90-এর দশক, এই বিংশ শতাব্দী, তখন দেখা যেত ঘেঁস দিয়ে। ঘেঁস হচ্ছে কিছুই নয়, কয়লা গুঁড়ো। কয়লা গুঁড়োকে ব্যবহার করে, কয়লা গুঁড়ো এবং চুন সম্ভবত,
মিশিয়ে এক ধরনের মসলা তৈরি করে ইট গাঁথা হতো। আমাদের বাড়িতেই আছে ঘেঁষের গাঁথুনি। তো এরকম জিনিসগুলো সব হয়েছিল। যেকালে চুন-সুরকির গাঁথুনি হতো, সেকালে কাদা দিয়েও গাঁথা হতো। সেকালে শুধু ইটগুলোকে সাজিয়ে দেওয়া হতো। এরমভাবেও সব হয়েছে। কারণ মসলা-টসলা তো কিছু পাওয়া যায়নি। সে কারণে এইটা হচ্ছে। তো আজকের যুগে যেরমভাবে বিল্ডার্স এর দোকান হয়, যেভাবে লোকে বিল্ডিং মেটেরিয়াল কেনে, পুরোনো দিনে এরকম ব্যাপার ছিল না। খুব সম্ভ্রান্ত লোক, যার পাকা বাড়ি করার শখ হয়েছে, তাকে নিজেকেই পাঁজা পোড়াতে হতো এবং সেই পাঁজাটা কাঠে পুড়ত। আমি কখনের কথা বলছি, এগুলো সব অষ্টাদশ শতাব্দী, ষোড়শ শতাব্দী, 19 শতকও বা 19 শতাব্দীর কথাও এটাই। যে পাঁজা পোড়াতে হতো, সেই পাঁজাটা পুড়তো কাঠেতে। এইরকম কয়লা-টয়লার কোনো ব্যাপার ছিল না। এবং ইটগুলো হতো এইটা বলি, এখানে বিজ্ঞান আছে। সেখানকার তখনকার লোক এই বিজ্ঞানটা হয়তো বুঝতনি। তারা জানতনি, কিন্তু এইটা জানতো যেটা এভাবে করতে হয়। কাঠ পুড়লে তার যে তাপ তৈরি হয়, সেই তাপমাত্রা বা ক্যালোরিফিক ভ্যালু কয়লার তুলনায় কম। যে কারণে কাঠের সাহায্যে যখন ইট পোড়ানো হতো, সেই ইটগুলো তো পাতলা ধরনের ইট, যেটা কাঠে তাড়াতাড়ি করে পুড়বে বা কাঠে ভালো পুড়বে। ফলে ইটগুলো তো পাতলা। আর কয়লায় যখন ইট পোড়ানো হলো, ইটগুলো অনেকটা মোটা হলো, কারণ কয়লার ক্যালোরিফিক ভ্যালু বা তাপমাত্রা বা উষ্ণতা তৈরির ক্ষমতা অনেক বেশি। ফলে ইটগুলো অনেক মোটা হলো। তো এখনকার দিনে মোটা ইট দিয়ে তৈরি হয়। এখন অনেক ধরনের ইট বেরিয়েছে। তো সেকালে এইরকমভাবে কাঠে পোড়ানো ইট দিয়ে বাড়ি হতো। কবে এগুলো? এই কাঠে পোড়ানো ইট, তারপরে চুন-সুরকির ঢালাই, চুন-সুরকির গাঁথুনি, এগুলো সবই হচ্ছে 19 শতকের আগে বা 19 শতকের কিছু পরে, বিংশ শতাব্দীর আগে। সামাজিক ইতিহাস বা এই প্রযুক্তিগত ইতিহাসের কোনো দিনলিপি হয়নি। কবে কিভাবে হচ্ছে, কত পরিমাণ ব্যবহার হচ্ছে, এগুলো কিছুই নেই। ফলে ওইরকম ধরে নিতে হবে যে 1947 এর আগে বা 1950 এর আগে এই যে যা বললুম এইগুলো ব্যবহার হতো। যে মাটির বাড়িতে খড়ের চাল, পাকা বাড়ি যেটা হচ্ছে ইটের বাড়ি, সেই ইটের বাড়িতে কখনো চুন-সুরকির গাঁথুনি, কখনো কাদা দিয়ে গাঁথুনি, কখনো শুধু ইটকে সাজিয়ে দেয়া এবং তার উপরে ঢালাই দেওয়া হয়েছে। কিরমভাবে? না, টালি দেওয়া হয়েছে, টালির উপরে চুন-সুরকির ঢালাই এবং পেটা হয়েছে, ছাদটা পিটিয়ে প্রায় করে তৈরি করা হয়েছে। এই ছাদের যে সিঁড়ি হতো, সেই সিঁড়িটা হতো সলিড সিঁড়ি। এও আমি দেখেছি। আমি যে স্কুলে পড়তাম, তার পেটা ছাদের যে সিঁড়ি, সেটা সলিড সিঁড়ি। আমি বহুবার সেই সময় পড়ার সময় আমি সিঁড়ি ঘরটা খোঁজার চেষ্টা করতাম, জিজ্ঞাসা করতাম। তখন জিজ্ঞাসা করে এই উত্তর পেয়েছিল যে এই সিঁড়িঘরটা, এর কোনো সিঁড়িঘর নেই, এটা ওইভাবে তৈরি, শক্ত সিঁড়ি। এবং আর একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার, সেই সিঁড়িঘরের মাথায় কোনো ছাদ ছিল না, মানে কোনো চাল ডাল নেই। এটাও আমি জিজ্ঞাসা করেছিলাম কেন নেই। তখন উত্তরটা তারা দেওয়ার আগে আমি নিজেই উত্তর পেয়েছিলাম। তারা আমায় উত্তর দিয়েছিল, সেই উত্তরটা আমার সঙ্গে মিলে যায়। সেই উত্তরটা হচ্ছে এইরকম, যেহেতু সলিড সিঁড়ি, তাই এর হারানোর কিছু নেই। মানে জল পড়লেও এই যে সিঁড়ি খারাপ হয়ে যাবে, এর কোনো ব্যাপার নেই। আধুনিক যে সিঁড়ি, সেই সিঁড়ির যে ঢালাই, তাতে জল পড়লে ঢালাইটা খারাপ হয়ে গেলে সিঁড়ি ভেঙে যাবে। কিন্তু সলিড সিঁড়ি ভাঙার কোনো গল্প নেই, বা সিঁড়ি ভাঙতেই পারে না। তাই সেটা খোলা, জল পড়তো। আমি এই উত্তরটা পেয়েছিলাম এবং এই উত্তর আমাদের শিক্ষকদের কাছেও পেয়েছিলাম, যে সিঁড়িঘর বলে কিছু নেই, সিঁড়িটাই সলিড সিঁড়ি। সলিড সিঁড়ি বলে তার জল পড়লেও ওই সিঁড়ি খারাপ হবে না, তাই ওটা ওরকম। ফলে সেদিনের সেই পেটা ছাদের যে সিঁড়ি হতো, সেই সিঁড়িটা সলিড সিঁড়ি হতো। সলিড সিঁড়ি মানে সিঁড়িটার ভেতরে কোনো ফাঁপা নেই, এবং দোতলার বেশি তারা এগোতে পারত না। 3 তলা করলে তাহলে আর একটা জায়গা দিয়ে আর একটা সিঁড়ি করতে হবে, যেটা সলিড আকারে 3 তলা পর্যন্ত যাবে। 4 তলা করলে আবার একটা জায়গা দিয়ে একটা সিঁড়ি করতে হবে, যেটা 4 তলা পর্যন্ত যাবে। বোঝাতে পারছি? এই জিনিসটা হতো। কিন্তু এখনকার দিনে সেটার কোনো ব্যাপার নেই। তো ধন্যবাদ, আজ এই পর্যন্ত।